এদিকে আগে এসে বসো। কাঁঠালটা কাটবো, আঠাটা পড়বে, তুমি একটু আগে এসে বসো। বসে তো কিছু নাই, ভাবে বসে থাকতে পারবা? কয় মিনিট থাকতে পারবা? এই যে ইটের উপর বসো, আমি এখানে বসে কাটি, তুমি দেখো। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার স্বামীও ভালো আছে। দেখেন আমার সামনে বসে আছে। সে এখন কাঁঠালের তরকারি খাবে বলে কাঁঠাল একটা নিয়ে আসছে কিনা। এই কাঁঠাল দিয়ে আমরা তরকারি আজকে রান্না করব। তাই আমার স্বামী অনেক খুশি, বলতেছে যে কাঁঠালের তরকারি এই বছরে প্রথম খাবো, কারণ কাঁঠালের তরকারি আমরা খুব পছন্দ করি। তাই খুব খুশি যে আমি কাটা দেখবো এবং রান্না করাও দেখবো, আমাকে বলতেছে। আমি বলি, ঠিক আছে তুমি বসো। আমার তো আবার সময় কম, আমি সব সংসারে কাজ কাম করে আসে রান্নাবাড়ি করতে করতে খাওয়ার টাইম অটাইম হয়ে যায়, তখন আবার মনটা খারাপ করে বসে থাকে। তাই আজকে ভাবলাম যে একটু দিনে ভাগে রান্নাটা সারবো, কারণ কাঁঠালের তরকারি রান্না করতে একটু লেটই হয়। কাটতে করতেও তো আবার যে আঠা, কাঁঠালের লেঠা, মানুষ বলে না কাঁঠালের আঠা পিরিতের লেঠা, তাই হচ্ছে সেই লেঠার আঠা সবাই কাটতেও চায় না, অনেকে খায় না খালি কাটার ভয়ে, কিন্তু আমার খুব ভালো লাগে, আমি কাটি, কাটে খাই। আমার তেল টেল কিছু লাগে না হাতে। আমি এইভাবে এমনি সরাসরি কাটবো, কাটার পরে হাতে একটু তেল দিব, দিয়ে একটা ন্যাকড়া দিয়ে ডলা দিব, হাতটা শেষ, একদম পরিষ্কার হয়ে গেল, হাত ধোয়াও লাগবে না। কিন্তু অনেকে ভয় করে যে রে আল্লাহ, এত আঠা, এত হাত দিব কীভাবে, সে করে। কিন্তু আমার তা মনে হয় না। খাবার জিনিস তো খাবারই জিনিস, সেটা সযত্ন ভালো করে রান্না করে খাওয়া লাগবে, এবং কাঁচা খেলে কাঁচাও খাওয়া যাবে। আমি পাকা কাঁঠাল খেতেও পছন্দ করি এবং কাঁচা তরকারিও খেতে পছন্দ করি, খুবই ভালো লাগে আমার। এখন তো আমাদের রাজশাহীতে শুধু আম, কাঁঠাল, লিচু ভরপুর, তারপরে পেয়ারা। এখন তো ফলে ফলে করে পরিপূর্ণ হয়ে গেছে আমাদের রাজশাহী শহরটা, রাজশাহী জেলাটা। আর আমাদের গ্রামে তো অতুলনীয় ফল। যাদের গাছ নাই, মনে করেন আমাদেরই গাছ নাই, আমরা আশেপাশে যেগুলো গাছ আছে সেগুলো গাছে কুড়া খাই। আমাদের একটা কাঁঠালের গাছ ছিল, কিন্তু পোকা লাগে খাইয়া ফেলেছে, কাটে ফেলেছি। একটা আমের গাছ ছিল, সেটা আবার ধারা হয়েছিল দেখে ওটাও ছাইটা দিছি, দিয়ে এই বছরে আম কাঁঠাল আমার কিছুই নাই, তাই কিনাই খাওয়া লাগবে। কিনা খালেও কম দামে পাওয়া যায়, কিনা 20 টাকা 30 টাকা কেজি আম, পাকা আম পাওয়া যায় ভালোটা। আবার কাঁঠালও 20 টাকা 30 টাকা দিলে একটা কাঁঠাল পাওয়া যায়, কিন্তু শহরেও বুঝি তা পাওয়া যায় না। কিন্তু আমরা গ্রামে সব কিছুই পাই, মানে অনেক গাছগাছালি আছে তো, কুড়াও খাই আমরা, আম কুড়া খাই, আম অতটা কিনতে হয় না। তো কাঁঠালের বিচিটা, এই যে বিচি আছে, এই বিচিটা ভালো করে, খোসা আছে ওর ভিতরে যেটা, সেটা ছাড়া ছাড়া একটা একটা করে নিয়ে নিলে আরও খেতে ভালো লাগবে। এই যে কাটা রাখছি, এখন রান্না করার আয়োজন করতেছি, রান্না করে ফেলবো। প্রথমে মাছ একটা ভাজা নিতে হবে। 3টা চাকা মাছ আছে, 3জন মানুষ আমরা, 3 চাকা মাছ। তো ভাবলাম 3 চাকা মাছ দিলে তরকারির ভিতরে কোনো টেস্টই হবে না, তাই ভাবলাম যে মাছগুলো কুটি কুটি করে কাটবো, কাটলে অনেকগুলো হবে, মাছের স্বাদটা তরকারির ভিতরে ঢুকে যাবে। আর যদি 3টা দিয়ে দিই তাহলে মাছের স্বাদটা আর যাবে না ভিতরে, কারণ 3 চাকা মাছ 3 দিকে হয়ে থাকবে। তাই ভাবলাম কুটি কুটি করে কাটা কাটা দিই। এবেলা অনেকগুলো টুকরা করছি, করে এখন ভাজবো। শুটকি মাছ দিয়ে রান্না করলে আরও ভালো লাগে। আমি কাঁঠালের তরকারি রান্না করব আজকে, কাঁঠালের ঝোল করব। অনেকে ভাজি খায়, পুরপুরি খায়, কিন্তু আমি আজকে ঝোল করব, কারণ ঝোল আমার খুব প্রিয়। কাঁঠালের ঝোল খেতে খুব ভালো লাগে, ভাজি খেতেও ভালো লাগে, সবই ভালো লাগে, তার মধ্যে সবচেয়ে ভালো লাগে আমার কাঁঠালের ঝোল খেতে। তাই বড় মাছগুলো নিছি, টুকরা টুকরা করে নিছি, এখন ভাজা নিব, কড়া করে একটু ভাজা নিয়ে রেখে দেবো। দেওয়ার পরে তরকারি কষায় টষায় রান্না করার শেষে যখন বলক উঠবে তখন মাছটা ছেড়ে দেবো। তো দেখেন, স্বাভাবিক তরকারি আমরা যেভাবে রান্না করি এইভাবেই রান্না করি। অনেকে হয়তো আবার কাঁঠালের তরকারি রাঁধতে জানে না, কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, দেখে কেমন হয়েছে এভাবে রান্না করে খায় দেখবেন যে কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তরকারিটা স্বাভাবিক যে তরকারি রান্না করেন ওইভাবে রান্না করাই যাবে, সমস্যা নাই। কারণ অনেকে আবার দেখি যে কাঁঠালের তরকারিটা হলুদ দিয়ে ভাপ দিয়ে নেয়, নিয়ে তারপরে সিদ্ধ করে রেখে দেয়, দিয়ে পরে আবার রান্না করে, কিন্তু এটা কখনোই করবেন না, কারণ কাঁঠালে অনেক ভিটামিন, একটা ভিটামিন জাতীয় ফল, অনেক ভিটামিন। এটা যদি আমি সিদ্ধ করে তার পানি ফেলা দিই তাহলে খাবো কি? সে ভিটামিনটা তো পড়েই গেল,
খালি ঠোসা খায় কোনো লাভ আছে? লাভ নাই। তাই অবশ্যই এই পানিটা ফেলাবেন না। যেমন শাকের পানিও ফেলান যায় না, কিন্তু আমি শাকের পানিও ফেলাই না, তেমনি এই কাঁঠালের তরকারি, পেঁপের তরকারি কিছুই আমি ভাপ দিয়ে ফেলাই না, সবগুলাই রান্না করি। তাও আল্লাহ আমাদের বাড়িতে অসুস্থ লোক আছে, অসুখ দিছে, হয়তো ভাববেন যে এত ভিটামিন খায় তাও বাড়িতে কেন অসুস্থ লোক আছে, কিন্তু আল্লাহর ইচ্ছা করে দিছে অসুখ। আল্লাহ যদি দেয় তাহলে তো মানুষের কোনো কিছু করার থাকে না। আল্লাহর ইচ্ছা হয়েছে, আমার স্বামীকে অসুস্থ করছে, আল্লাহই হয়তো একদিন ভালো করে দিবে, সেই অপেক্ষায় তো আছি। আল্লাহর কাছে সেই আশাই করে আছি যে আল্লাহ আমার স্বামীকে সুস্থ সবল ভালো করে দাও। দেখেন মাছগুলো টুকরা টুকরা করে নিছি, আর কড়াইটা হেভি তাকে তাড়াতাড়ি তেল দিছি, দেওয়ার পর মাছগুলো ছেড়ে দিছি। মাছগুলো এমন কড়া হয়ে ভাজছে কি কড়াতে একটুকু লাগেনি। ভাজা প্রায় হয়ে গেছে, তুলে নেব। কাঁঠালের তরকারিতে একটু তেল মশলা একটু বেশি দিতে হয়, দিলে পরে ভালো লাগে খেতে। অনেকে খায় না হয়তো কাঁঠালের তরকারি কীভাবে রান্না করে কীভাবে খায় অনেকেই জানে না, কিন্তু আমার এই ভিডিওটা যারা দেখছেন, যেই বন্ধুরাই দেখছেন, যে যেখান থেকে দেখছেন, অবশ্যই আমার এই রান্নাটা দেখবেন, কাঁঠাল রান্না করা, এবং কাঁঠালটা রান্না দেখবেন কেমন মজা লাগে। কখনো যারা খাননি তারা অবশ্যই খায় দেখবেন। এই যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা যেমনভাবে স্বাভাবিক তরকারি রান্না করেন এইভাবে রান্না করলেই হবে। পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে ভালোভাবে। তেল একটু বেশি দিলাম, তেল একটু বেশি দিয়ে তরকারিটা কষাতে হবে, কারণ ভাবে সিদ্ধ করতে হবে কাঁঠালটা। তাই একটু তেল বেশি দিয়ে নাড়াচাড়া করতেছি পেঁয়াজটা। এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দেব। সব তরকারিতে তো সবাই ঝাল লবণ হলুদ তেল পেঁয়াজ রসুন সবই দেয়, এগুলো তো নতুন কিছু বলার নাই। এগুলো ছাড়া তো তরকারি খাওয়া যাবে না। তাই আপনার পরিমাণ মতো সব কিছু মশলা দিয়ে সুন্দর করে অবশ্যই রান্না করবেন, ভালো লাগবে। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে পানির ভিতরে মশলাগুলো দিলে ভালোভাবে কষবে, তাই পানি একটু হালকা দিয়ে দিলাম। নাহলে অতটি তো তেল নাই যে তেলের ভিতরে চুবায়া আপনি মশলা দিবেন, কিংবা আমিও দিব পারবো না তো। তাই মশলাটা কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিই। তো বন্ধুরা আমার রান্নাগুলো দেখতে থাকেন, আর আমি আপনাদের সাথে একটু গল্প করে নিই আমার দুঃখের কাহিনী। কারণ আমার তো আর সুখের কোনো কাহিনী নাই, খালি সব দুঃখেরই কাহিনী। হয়তো শুনতে শুনতে আপনারা বলতেছেন যে এত দুঃখ সব শুধু মোবাইলে ভিডিওতে করেই বলে, আর বলার লোক পায় না। আসলে আমাদের গ্রামের মানুষ, দেশের মানুষ, দুনিয়ার মানুষ এতই ব্যস্ত যে কারো খবর কেউ রাখে না, কারো কাছে বলার মতো সময়ও পায় না। কার কাছে বলতে যাব, কি বলবো? কারোর সাথে যদি কোনো দুঃখের কথা শেয়ার করতে যায়, সে বলে কি আমার সময় নাই, পরে আসবো, এখন সময় নাই, কালকে শুনবো বলে পালিয়ে চলে যায়। কেউ শুনতে চায় না। আর যদিও কেউ শোনে, একটু শুনে বলে কি করবেন, এভাবেই চলা লাগবে, তাই মেনে নিই। কিন্তু আপনাদের সাথে কথা বলি, আপনাদেরকে একটু আমার মনের কথা জানাই, আমার মনের ফাঁপড়টা একটু ঘুচে, আমার মনে যে ফাঁপড়, যে ব্যথা জমে আছে সেটা একটু কমে, তাই আপনাদের সাথে আমার দুঃখটা শেয়ার করি। যেমন ধরেন আমার স্বামীর কথাই বলি, আমার স্বামীকে নিয়েই তো আমার যত কষ্ট। তাছাড়া আল্লাহর রহমতে আমি যেটুকু আছি, যেভাবে আছি, এভাবে যদি আমি খেতে পারি, আপনাদের সাথে ভিডিওগুলো দেখায় আমার কিছু যদি আয় রোজগার হয়, সেগুলোর মাঝখান দিয়া আমি চলতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, আমার স্বামীর দিকে যখন আমি তাকাই, আমি যেখানে যাই যা করি আমার পিছে পিছে থাকি, এতই মায়া লাগে। সে তো আমার পিছে থাকার কথা নয়, সে থাকবে হাটে বাজারে, ব্যবসা করবে, চাকরি করবে। সে হলো, আমি বলবো এটা চাবো ওটা চাবো, আমাকে আয়না দিবে, কিন্তু সে আমার অধীনে থাকতেছে, সে আমার আশায় থাকতেছে কখন রান্না হবে তখন খাবে, সে অপেক্ষায় থাকে। কত যে আমার মনের ভিতরে কষ্ট, সেটা বলে বোঝাতে পারবো না আপনাদের। মনে করেন আমার স্বামী এতই সুন্দর ছিল, তখন আমরা পছন্দ করে বিয়ে করছিলাম, এতই সুন্দর ছিল, হ্যান্ডসাম, কি সুন্দর দেখতে, যে মেয়ে দেখে সেই মেয়ে তার প্রেমে পড়তে চায়। কিন্তু দুর্ভাগ্য দেখেন এখন
আমি ওর কাছে কমা ছিলাম, আমি অপছন্দের ছিলাম, অতটা সুন্দর ছিলাম না, ওর কাছে আমি বেমানান ছিলাম। কিন্তু দুর্ভাগ্য সময় দেখেন আল্লাহর কি অশেষ ক্ষমতা, আর কি কুফায় জীবনে আমার লাগলো আর আমার স্বামীর লাগলো, যে ওর চেহারাটাও নষ্ট হয়ে গেল, ওর কোনো কর্ম থাকলো না, ওর জীবনে শুধু ঝড় আর ঝড়, ব্যথার ঝড় নেমে এলো। অনেক কাঁদে, ছেলে মানুষ হয়ে অনেক কাঁদে, আমিও তার সাথে সাথে কাঁদি, কিন্তু আর কাঁদবো না। ভাবছি যে আর কাঁদবো না, ওকেও কাঁদাবো না। আমি যা করি তাই ওর পাশে পাশে থাকি, আর ওর সাথে আমি মিলেমিশে হাসি খুশি হয়ে সময় মতো তাকে খাবার দিয়ে ওষুধ দিয়ে চেষ্টা করি তাকে ভালো রাখার, ভালো থাকার। এভাবেই আমি জীবন হয়তো পার করে দিব, যে দুদিন থাকি দুনিয়াতে। এমন করে বুঝাই এবং এমন করে ওর সাথে থাকি। সারাদিন ব্যস্ততার মাঝেও ওর পাশে পাশে আমিও থাকি, বাড়াচ্ছ নেই। এই আমাকে একটু টিভি জোড়া দাও তো, দিই। এই আমার একটু পানি দাও তো, দিই। আমাকে খাবার দাও তো, দিই। এই আমাকে ওষুধ খাওয়াও তো, তাই করি। এভাবে করতে করতে আমার ওর পিছে থাকি, ও আমার পিছে থাকে। একটু শুয়ে পড়ে, ও শুয়েও না, একটু হাঁটাহাঁটি করো, শরীরটা ভালো লাগবে। আবার পারে না, তখন আবার শুয়ে যায়, তখন আবার ডাকি। এরকম করে ওর সাথে সাথে আমি থাকি। বাড়ির থেকে বের হওয়ার কোনো উপায় নাই। আমি যে বাড়ি থেকে বের হয়ে যে দুটা মানুষের সাথে একটা মনের কথা বলবো, সেই সময়টা আমিও পাই না। আর কেউ যদি আমার কাছে কাজ নিয়ে আসে, তাহলে তো কাজ নিয়ে ব্যস্ত থাকি। তাদের কাছেও যদি কোনো কথা, কোনো আলোচনা করতে যাই, দুঃখের কথা, অনেকে জিজ্ঞেস করে কীভাবে চলো, কীভাবে খাও, এই মেশিনের উপর দিয়ে কি তোমার, এই কাজের উপর দিয়ে কি তোমার সংসার চলে। মানুষের কাছে তো আর খারাপ কথা কিছু বলা যায় না, কি বাড়ির গোপন কথা তো বলা যায় না। বলি, হ্যাঁ ভালোই চলি, ভালোই খাই, ভালোই পড়ি, আল্লাহর রহমতে ভালোই আছি। আপনারা দোয়া করবেন ভালোই থাকি যেন। সবাই তাই মনে করে করে চলে যায়, কিন্তু আমার মনের ব্যথা মনেই থেকে যায়, যে কিভাবে আমার সংসার চলে, কিভাবে আমি খাই। তো বন্ধুরা, অনেক কথাই হলো, অনেক কি শুনলেন। এই যে আমার তরকারিটাও হয়ে আসছে, ঝোল দিয়ে, কষায় ঝোল দিয়ে, এখন তো মাছ দিয়ে দিলাম, বলক উঠছে, একটু পরেই হয়ে যাবে তরকারিটা, তারপরে খাওয়া দাওয়া হবে। তো এইভাবে অবশ্যই আপনারা রান্না করবেন। কাঁঠালের তরকারি কিন্তু অনেক ভিটামিন এবং খেতেও অনেক ভালো লাগে। খেয়ে দেখবেন, যারা খাননি অবশ্যই খেয়ে দেখবেন, রান্না করে ভালো লাগবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। এভাবে আমার পাশে থাকবেন আপনারা, এভাবে আমার পাশে থাকবেন এবং আমাকে অবশ্যই দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, আমার স্বামী সন্তান নিয়ে যেন আমি সংসার করে ভালোভাবে খেতে পারি, এই কামনাই আপনাদের কাছে আমি শুধু করি। আল্লাহ হাফেজ।